নমস্কার, ইউটিউব বাংলা চ্যানেল ট্রাভেল স্টোরি অফ জগদীশে সকল দর্শককে স্বাগত। আমি জগদীশ শুরু করছি মধ্যপ্রদেশ পশ্চিমাঞ্চল বেড়ানো ভিডিও সিরিজের তৃতীয় পর্ব। এই ভিডিওয়ে থাকছে ইন্দোর আর উজ্জয়িনী বেড়ানোর গল্প। আজ 19শে নভেম্বর 2023 আমরা একটা ক্যাব ভাড়া করে ভোপাল থেকে ইন্দোরে এসে পৌঁছেছি। এই পথের দূরত্ব 190 কিলোমিটার, সময় লেগেছে প্রায় 4 ঘন্টা। ভাড়া পড়েছে 3500 টাকা। ভোপাল থেকে ইন্দোরের সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর, তাই ট্রেনে বা ভলভো লাক্সারি বাসেও ইন্দোর আসা যেতে পারে। শেয়ার গাড়িও চলে এই পথে। ইন্দোরে আমরা ছিলাম হ্যাপ প্রাইম অ্যাভিনিউ হোটেলে। এখানে থাকার এবং খাওয়ার ব্যবস্থা ভালোই ছিল। এই হোটেল বুক করেছিলাম হ্যাপ হোটেলের অ্যাপের মাধ্যমে। এটি ডাবল বেডের এসি এক্সিকিউটিভ রুম। জিএসটি নিয়ে প্রতি রুমের ভাড়া পড়েছিল 1784 টাকা। আজ বিকেলটা এই হোটেলের ঘরেই ক্রিকেটের একদিনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখে কাটিয়েছিলাম, যদিও সে ম্যাচ ভারত জিততে পারেনি। আজ 20শে নভেম্বর 2023। এখন বাজে বেলা 3টে। লাঞ্চ সেরে নিয়ে আমরা ইন্দোর থেকে যাচ্ছি উজ্জয়িনী। এই পথের দূরত্ব 55 কিলোমিটার। উজ্জয়িনী দেখা শেষ করে আজই আমরা ইন্দোর ফিরে আসব। যারা ইন্দোর থেকে সারাদিনের জন্য উজ্জয়িনী ঘুরতে চান তারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে পারে। মালব মালভূমিতে শিপ্রা নদীর তীরে কবি কালিদাসের স্মৃতি বিজড়িত ভারতের অন্যতম তীর্থস্থল মন্দিরময় উজ্জয়িনী। সুদূর অতীতে নাম ছিল অবন্তী নগর। ভারতের যে 4টি শহরে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় তার মধ্যে উজ্জয়িনীও রয়েছে। এখানে অগন্তি দ্রষ্টব্যের মধ্যে আমরা দেখেছিলাম শিপ্রা নদীর তীরে রামঘাট এবং অবশ্যই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম মহাকালেশ্বর শিব। মহাকালেশ্বর মন্দির প্রাঙ্গণে সম্প্রতি তৈরি হয়েছে মহাকাল লোক করিডোর। প্রায় 1 কিলোমিটার লম্বা করিডোরে সুন্দর সুন্দর মূর্তির মাধ্যমে প্রদর্শিত হয়েছে শিবপুরাণে বর্ণিত শিবের নানান কাহিনী। সন্ধ্যাবেলায় আলোর মালায় সেজে ওঠে এই করিডোর। তখন এখানে হেঁটে বেড়াতে দারুণ লাগে। হাঁটতে না পারলে অবশ্য ব্যাটারি অপারেটেড গাড়ির ব্যবস্থাও আছে। উজ্জয়িনী দর্শন আমাদের এখানেই শেষ। এবার আমরা ইন্দোর ফিরে যাব। গুড মর্নিং। আজ 21শে নভেম্বর 2023। ইন্দোরে আজ আমাদের তৃতীয় দিন। হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়ে আজ আমরা সারাদিন ইন্দোর শহর ঘুরে দেখব। ইন্দোরের প্রাচীন নাম ইন্দ্রেশ্বর। হোলকার রাজবংশের একদা রাজধানী, এখন মধ্যপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর। এছাড়া পরিচ্ছন্ন শহর হিসেবে ভারতে ইন্দোরের স্থান প্রথম। স্ক্রিনে দেওয়া ইন্দোরের দ্রষ্টব্যগুলির মধ্যে আমরা প্রথমে দেখব হোলকার রাজাদের রাজওয়াড়া প্রাসাদ। রাজওয়াড়া খোলার সময় সকাল 11টা, আর এখন বাজে 10টা। তাই আমরা প্রথমে দেখলাম এই প্রাসাদেরই লাগোয়া হোলকার বংশের কুলদেবতা লোকদেব শ্রী মলহারি মার্তণ্ড শিবের মন্দির, আর তার সাথে হোলকার বংশের ইতিহাস ও ব্যবহৃত সামগ্রী নিয়ে তৈরি মিউজিয়াম।
এখন বাজে 10:30। রাজবাড়া খুলতে এখনো 8 ঘন্টা বাকি। তাই এই সময় আমরা দেখে নিলাম গোপাল মন্দির। গোপাল মন্দির দেখে আমরা দেখলাম জৈন পাঁচ মন্দির। মন্দিরের ভেতর সমস্ত দেওয়ালে ছোট ছোট কাঁচের আয়না লাগানো রয়েছে, তাই ভিতরটা দারুণ সুন্দর। তবে মন্দিরের ভেতর ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই শুধু বাইরের ভিডিওই তুলতে পেরেছিলাম। এগারোটা বেজে গেছে, তাই এবার দেখব রাজবাড়া প্রাসাদ। এই প্রাসাদের সম্মুখভাগ 7 তল। এর মধ্যে নিচের 3টি তল পাথরের আর উপরের 4টি তল সম্পূর্ণ কাঠের তৈরি। মারাঠা, মোগল এবং ফরাসি স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত এই পুরনো প্রাসাদটি সাম্প্রতিককালে মেরামত ও সংস্কার করা হয়েছে। প্রাসাদ দেখতে দেখতে হোলকার রাজবংশ সম্বন্ধে কিছু জানা যাক। ভারতে মুসলিম শাসনকালে, বিশেষ করে মোগল আমলে, এই অঞ্চলটিকে মালওয়া বা মালব রাজ্য হিসেবে গণ্য করা হতো। ঔরঙ্গজেবের মৃত্যুর পর যখন মারাঠা শক্তি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তখন মলহাররাও হোলকার নামের এক 26 বছর বয়সী মারাঠি যুবক বালাজি বিশ্বনাথ পেশোয়ারের সৈন্যবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীকালে নিজ বীরত্বে ও কর্মগুণে হয়ে ওঠেন বাজিরাও পেশোয়ারের একজন বিশ্বস্ত ও আস্থাভাজন সেনাপতি। 1757 সালে তিনি মালওয়া রাজ্যের সুবেদার নিযুক্ত হন। এই মলহাররাও হোলকারই ছিলেন হোলকার রাজবংশের প্রতিষ্ঠাতা। 1747 সালে ইনি রাজবাড়া তৈরি শুরু করেন। ইতিহাস বিখ্যাত ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার ছিলেন এই মলহাররাও হোলকারেরই পুত্রবধূ, যার সম্বন্ধে আমরা আলোচনা করব পরের ভিডিওয়ে মহেশ্বর দেখার সময়। আমাদের পরবর্তী গন্তব্য ইন্দোরের বিখ্যাত সাফারা বাজার হয়ে শ্রী অন্নপূর্ণা মন্দির। সাফারা বাজারের দোকানগুলো বেশিরভাগই সোনার উপর অলংকার, আর সন্ধ্যাবেলা সেই সব দোকান বন্ধ হয়ে গেলে পুরো রাস্তাটা হয়ে ওঠে স্ট্রিট ফুডের মেলা, চলে মাঝরাত পর্যন্ত। শ্রী অন্নপূর্ণা মন্দির দেখার পর আমাদের গাড়ি এসে থামলো লালবাগ প্রাসাদ চত্বর। ইতালীয় রেনেসা রিভাইভাল স্থাপত্য শৈলীতে তৈরি এই প্রাসাদটির নির্মাণ কাজ শুরু হয় 1886 সালে। 1978 সাল পর্যন্ত হোলকার রাজপরিবার এই প্রাসাদে বসবাস করত। 1987 সালে রাজ্য সরকার জরাজীর্ণ প্রাসাদটিকে অধিগ্রহণ করে সংস্কার করে। মিউজিয়াম হিসেবে বর্তমানে এটিকে সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। ড্রাইভার সাহেবের পরামর্শ মতো হোটেল মাদনি দরবারে চিকেন কাবাব আর চিকেন বিরিয়ানি দিয়ে লাঞ্চ করে আমরা কমলা নেহেরু প্রাণী সংগ্রহালয় বা ইন্দোর চিড়িয়াখানায় এলাম। ইন্দোরের এই জুয়ের সুনাম আমি এর আগে অনেক শুনেছি। এখানে অনেক বড় খোলামেলা অথচ ঘেরা জায়গায় জীবজন্তুদের ছেড়ে রাখা হয়। জুয়ে ঘোরার জন্য সাইকেল আর ব্যাটারি গাড়ি পাওয়া যায়। আমরা অবশ্যই না হেঁটে ব্যাটারি গাড়িতেই জু ঘুরেছিলাম।
এই চিড়িয়াখানায় আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছিল পাখিঘর। জাল দিয়ে ঘেরা এক বিশাল জায়গা, অনেক উপরে, মাথাতেও জাল দেওয়া রয়েছে। ভেতরে ছোট বড় নানান গাছ, আর সেই গাছগুলোতে স্বাধীনভাবে খেলে বেড়াচ্ছে নানা প্রজাতির পাখি। ঢোকার দরজায় ঘেঁষাঘেঁষি করে ঝোলানো রয়েছে লোহার মোটা ভারী শিকল, যেটি ঠেলে সরিয়ে মানুষ ঢোকা বেরোনো করতে পারলেও পাখিদের পক্ষে তা সম্ভব নয়। এবারে দ্রষ্টব্য শ্রী গণেশ মন্দির। নানা রকম মুখরোচক চাট, স্ন্যাক্স, আইসক্রিম আর শরবতের জন্য খাদ্যরসিক মহলে ইন্দোরের সুখ্যাতি আছে। প্রতিদিন এখানে দু জায়গায় এরকম খাবারের মেলা বসে। সাফারা বাজারের প্রায় সারা রাত চলা খাবারের মেলার কথা আগেই বলেছি। আর একটা হলো 56 দোকান অঞ্চল। এখানে এক থেকে পরপর 56 নম্বর দোকানগুলোতে এইরকম মুখরোচক খাবার পাওয়া যায়। তারই স্বাদ নিতে আজ সন্ধ্যায় আমরা সেখানে হাজির হয়েছিলাম। ইন্দোর ঘোরা আমাদের এখানেই শেষ। আজ বিভিন্ন দ্রষ্টব্যে যে প্রবেশ মূল্য লেগেছিল তার একটা চার্ট তথ্যের জন্য স্ক্রিনে দিলাম। কাল সকালে হোটেলে চেক আউট করে বেরিয়ে পড়ব ওঙ্কারেশ্বর, মহেশ্বর আর মান্ডু দেখতে। সেই গল্প থাকছে পরের ভিডিও। ধন্যবাদ।